মতিপুর গ্রামে রতন নামে খুবই গরিব এক লোক বাস করত। স্ত্রী মালতী ও ছোট্ট এক মেয়ে মিলিকে নিয়ে তার ছোট্ট সংসার। কিন্তু অভাবের টানাপোড়েনে এই সংসার চালাতেও তার খুব কষ্ট হয়। এমনই একদিন সকালে, বাবা, রোজ রোজ এই নিরামিষ খাবার আমি আর খেতে পারছি না। কি করব বল মা, আমরা যে গরিব মানুষ, এর থেকে ভালো খাবার জোগাড় করা আমাদের পক্ষে যে সম্ভব না মা। ও বাড়ির পিঙ্কি প্রতিদিন কত মজার মজার খাবার খায়, আর আমরা শুধু এক নিরামিষ খেয়ে যাচ্ছি। বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে মা, কিন্তু কি করবি বল? তোর বাবা একা পরিশ্রম করে আর কতটা করবে? মা, আমি এসব কথা শুনতে চাই না। আমি অনেক দিন মাংস খাই না, তোমরা মাংসের ব্যবস্থা করো। বাজার থেকে শাকসবজি কিনে আনার মতোই তো কোনো টাকা নেই, মাংস আনবো কিভাবে? সে তুমি যেভাবে হোক একটা ব্যবস্থা করো। মেয়েটা এতদিন ধরে বলছে, ছোট মানুষ আর কত এই খাবার খেতে পারে বলো? ঠিক আছে, আমি খাওয়া শেষ করে দেখছি কারো কাছ থেকে কিছু টাকা ধার করা যায় কিনা। তাহলে সেই ধারের টাকা দিয়ে আমি মাংস কিনে নিয়ে আসবো। কি মজা, কি মজা! আজকে আমরা মাংস খাবো রাতে। আজকে আমাকে আর নিরামিষ খেতে হবে না। এখন কথা না বলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর মা। খাওয়া দাওয়া শেষ করে টাকা ধার পাওয়া যায় কিনা এই জন্য রতন বাড়ি থেকে বের হয়ে যায়। সত্যি তো, মেয়েটাকে আমরা এমন করে কষ্ট দিচ্ছি কেন? ছোট মানুষ, ওরও তো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে। আজ যে করে হোক মাংস কিনে ঘরে ফিরতে হবে। মোহন নামে রতনের খুবই ধূর্ত প্রকৃতির প্রতিবেশী ছিল। মোহন অনেক ধনী মানুষ, কিন্তু খুবই কৃপণ আর অসৎ। কি গো, গ্রামের ভিতরে যে এতগুলো মানুষকে টাকা ধার দিয়ে বসে আছো, তা কি একটাও ফেরত পাবে? আরে পাবো না কেন? একেবারে সুদ সহ আসল টাকা নিয়ে আসবো। হ্যাঁ, তোমাকে দেখে তো এমনটা মনে হচ্ছে না। শেষ পর্যন্ত গ্রামের লোকেরা তোমাকে ঠকিয়ে সব টাকা নিয়ে চলে না যায়? আরে না না, তুমি কি যে বলো! গ্রামের লোকের আবার এই সাহস আছে নাকি? মোহন দাদা, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এখন একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারো। হ্যাঁ বলো রতন, হঠাৎ আমার কাছে কি দরকার? এটা সেই কবে থেকে মাংস খাওয়ার বায়না করছে, কিন্তু আমার অবস্থা তো তুমি জানোই। বাজার করা কষ্টকর, সেখানে মাংস কেনা তো দুঃসাধ্য। তো তার জন্য এখন আমি কি করতে পারি বলো? আমি বলছিলাম যে তুমি যদি আমাকে কিছু টাকা ধার দিতে তাহলে বড়ই উপকার হতো। আমি যত দ্রুত সম্ভব তোমার টাকা ফেরত দিয়ে দেব। না না রতন, এমনিতেই গ্রামের অনেক লোক আমার কাছ থেকে টাকা ধার নিয়ে বসে আছে। এ সবাই নতুন করে আর কাউকে টাকা ধার দিতে চায় না। একটু দয়া করো মোহন দাদা, মেয়েটাকে বড় মুখ করে বলে এসেছি আজকে মাংস কিনে নিয়ে যাব। মাংস নিয়ে যেতে না পারলে আমাকে ওর সামনে ছোট হয়ে যেতে হবে। দেখো রতন, আমি কাউকে টাকা ধার দেব না, সোজা কথা বলে দিয়েছি। এখন চলে যাও, বা আমার এখন অনেক কাজ আছে। তোমার সাথে কথা বলার মোটেও সময় নেই। রতন আর কোনো কথা বলার সাহস পেল না। মাথা নিচু করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মোহনের বাড়ি থেকে বেরিয়ে গেল। রতন চলে যেতেই মোহনের স্ত্রী মনিকার একটু রাগ হয়। কাজটা তুমি কেমন করলে? তোমার কাছে তো টাকা আছে, রতনকে তুমি টাকা ধার দিলেই পারতে। কেন, একটু আগে তুমি নিজেই তো বললে এতগুলো টাকা ধার দিয়ে বসে আছি, এর একটা টাকাও নাকি আমি তুলতে পারবো না। তাই বলে কি তুমি আর কাউকে টাকা ধার দেবে না? শোনো, মানুষের বিপদের সময় টাকা ধার দিলে অনেক লাভ নেওয়া সম্ভব। তোমার কথা ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলো তো তুমি কি বলতে চাইছো? রতনের এখন টাকার খুবই দরকার। তুমি এই সময় ওকে টাকা ধার দাও, আর অনেক কঠিন একটা শর্ত জুড়ে দাও। নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করতে না পারলে শর্ত অনুযায়ী তুমি ওর মূল্যবান জিনিস কেড়ে নাও। আরে বেশ ভালো বুদ্ধি দিয়েছো তো তুমি মনিকা, এই কথাটা তো আমার মাথায় একেবারে এলো না। এবারে যখন এসে পড়েছে তখন আর কেন বসে বসে সময় নষ্ট করছো? তাড়াতাড়ি যাও, রতন নিশ্চয়ই টাকা ধার চাইতে বাজারের দিকে গেছে।
হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে রতনকে আটকাচ্ছি। এদিকে রাগে দুঃখে রতন মোহনের বাড়ি থেকে বের হয়ে বাজারে চলে আসে। বাজারে দুই পাশে সারি সারি মাছ মাংসের দোকান। সেদিকে তাকিয়ে রতনের যেন আরো বেশি কষ্ট হয়। আজ মাত্র কয়েকটা টাকার জন্য মেয়েটাকে মাংস খাওয়াতে পারবো না। এই মুখ নিয়ে আমি কিভাবে বাড়ি যাব? মোহন দাদের কাছে টাকা চাইলাম, সেও আমাকে দূর দূর করে বের করে দিল। হ্যাঁ, একটা কাজ করি, কোনো এক মাংসের দোকানদারকে গিয়ে বাকিতে মাংস চাই। যদি দেয় তাহলে বড়ই উপকার হবে। আরে কি গো দাদা, মাংস নেবে বুঝি? তা ভালো ভালো মাংস আছে, নিয়ে যাও। হ্যাঁ গো ভাই, মাংস নেব, কিন্তু একটু সমস্যা আছে যে। আরে কোনো সমস্যা নেই দাদা, তোমার যত দরকার মাংস আমি দিতে পারবো। বলো বলো, কত কিলো মাংস দেবো? আসলে ভাই, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু মেয়েটা মাংস খাওয়ার বায়না করছে। তাই তুমি যদি আমাকে ধারে কিছুটা মাংস দিতে আমার বড়ই উপকার হতো। আমি পরে তোমাকে টাকা পরিশোধ করে দিতাম। কি তুমি আমার সাথে মস্করা করছো নাকি দাদা? টাকা ধারে নেওয়া যায় শুনেছি, কিন্তু মাংস আজকাল ধারে নেওয়া যায় এটা তো কখনো শুনিনি। দয়া করে কিছুটা মাংস দাও না ভাই, বড় উপকার হয়। আমি কথা দিচ্ছি, দু একদিনের ভিতরে তোমার মাংসের টাকা পরিশোধ করে দেব। আপাতত মেয়েটার সামনে আমার মুখ রক্ষা করো। দেখো দাদা, আমি এখানে মাংস বিক্রি করতে বসেছি, কোনো ধার কর্জের দোকান খুলে বসিনি। মাংস নিতে চাও তো টাকা দিয়ে নিয়ে যাও, তা না হলে মানে মানে এখান থেকে কেটে পড়ো তো। রতন দোকান ছেড়ে চলে আসতে যাবে, ঠিক সেই সময় সে দেখতে পায় পিছনে এসে দাঁড়িয়েছে মোহন। এ কি মোহন দাদা, তুমি এখানে? তোমাকে কি না কি বলেছি, আর অমনি তুমি রাগ করে আমার বাড়ি থেকে চলে এলে। আসলে দাদা, খুবই টাকার দরকার তো, তাই নিয়ে চিন্তায় আছি। আসার পথে অনেক লোকের কাছে টাকা ধার চাইলাম, কিন্তু কেউ দিল না। দোকানদারের কাছে ধারে মাংস চাইলাম, সেটাও হলো না। তোমাকে আর কারো কাছ থেকে টাকা বা মাংস কিছুই ধার চাইতে হবে না, আমি তোমাকে টাকা দিচ্ছি। সত্যি সত্যি দাদা, তুমি আমাকে টাকা দেবে? অবশ্যই দেব। এই নাও, এই টাকাগুলো রাখো, আর মেয়ের জন্য মাংস কিনে নিয়ে যাও। সত্যি দাদা, তুমি আমাকে অনেক বড় লজ্জার হাত থেকে বাঁচালে। তা না হলে আজ যে কোন মুখ নিয়ে বাড়িতে ফিরতাম তা ভাবতেও আমার কষ্ট লাগে। আরে, এটা কোনো ব্যাপার না। বিপদে যখন পড়েছো তখন তো সাহায্য করতেই হবে। তবে এই টাকা ফেরত দেওয়ার একটা শর্ত আছে। হ্যাঁ বলো দাদা, বলো কি শর্ত? তুমি যে আমার উপকার করলে, তাতে আমি সব শর্ত মানতে রাজি আছি। আহা, এত ব্যস্ত হতে হবে না। তুই আগে মাংস কিনে নে, তারপর আমি শর্তটা বলছি। মোহনের কথা মতো রতন মাংসের দোকান থেকে 1 কিলো মাংস কিনে নেয়। এরপর মোহন বেশ হাসিমুখ করে বলে, শোন রতন, রাতের ভিতর যদি টাকা সুদ পরিশোধ করতে না পারিস, তাহলে তোর বাড়িঘর সব আমি কেড়ে নেব। এ তুমি কি শোনালে দাদা? এত অল্প সময়ের ভিতর আমি এতগুলো টাকা কিভাবে পরিশোধ করব? তা তো আমি এখন জানি না, টাকা যখন খরচ করতে পেরেছিস তখন দিতেও পারবি। হায় হায় হায়, এ আবার কি সর্বনাশ হয়ে গেল! অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার এত বড় ক্ষতি করে ফেললে তুমি। শোন রতন, এসব কথা শোনার সময় আমার হাতে একদমই নেই। হ্যাঁ, রাতে আমি তোদের বাড়িতে যাব, সময় মতো সব টাকা গুছিয়ে রাখিস। এই বলে মোহন চলে যায়। এদিকে রতন মাংস নিয়ে মন খারাপ করে বাড়ির দিকে পা বাড়ায়। রাতের বেলা মালতীর হাতের মাংস রান্না বেশ মজা করে খায় মিলি। কি গো, তুমি খাবার না খেয়ে এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? সর্বনাশ হয়ে গেছে গো, এই টাকা ধার করতে গিয়ে আমি মস্ত বড় বিপদে পড়ে গেছি। কেন, কি বিপদ হয়েছে? খুলে বলো তো। মোহন দাদা আমাকে টাকা ধার দিয়ে সাহায্য করেছে, কিন্তু মাংস কেনার পরে বলে রাতের ভিতর সুদ সহ সব টাকা ফেরত দিতে হবে, তা না হলে সে আমাদের বাড়িঘর কেড়ে নিয়ে যাবে। কি বলছো তুমি এসব? এই অল্প সময়ের ভিতর এতগুলো টাকা তুমি কোথায় পাবে? আমি কিছুই জানি না, নিশ্চয়ই মোহন দাদা এক্ষুনি চলে আসবে। কই রে রতন, কোথায় গেলি রে? তাড়াতাড়ি বাইরে আয় একটিবার। বাইরে থেকে মোহনের কণ্ঠ ভেসে আসতেই ভয়ে চমকে উঠে
রতন আর মালতী। তাড়াতাড়ি তারা বাইরে ছুটে যায়। অনেক রাত হয়েছে, দেরি করার সময় নেই। এই তাড়াতাড়ি টাকাগুলো আমায় বুঝিয়ে দে তো। কিন্তু দাদা, আমি তো একটা টাকাও জোগাড় করতে পারিনি। সে কি কথা, আমি না তখন তোকে সবটা বুঝে বলে দিলাম। তাহলে শর্ত অনুযায়ী এখন ঘর বাড়ি ছেড়ে দে। দয়া করুন দাদা, গরিবের উপর এমন অত্যাচার করবেন না। ছোট একটা মেয়েকে নিয়ে এই শীতের রাতে কোথায় যাব? এসব কোনো কথা আমি আর শুনতে চাই না। যদি আমার শর্ত মেনে বাড়ি ছাড়তে রাজি না হও, তাহলে আমি কিন্তু মোড়লের কাছে নালিশ দেব। আর এই কথা মোড়ল সাহেব শুনলে কি হবে তা তো বেশ ভালো করেই বুঝতে পারছো। রতনের আর কিছুই করার রইল না। অবশেষে স্ত্রী মালতী ও ছোট্ট মেয়ে মিলিকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা গাছের নিচে ওরা বসে পড়ে। বাবা, আমার শীতে খুব কষ্ট হচ্ছে, কিছু একটা করো। আমি আর বাইরে থাকতে পারছি না। কি করব বল মা, সবই আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আজ এত কিছুর মধ্যে দিয়েও মাংস কিনে আনলাম, কিন্তু আজকে আমাদের এমন দিন দেখতে হলো। বাবা, এই শীতের রাতে আমরা বাইরে থাকলে তো অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ গো, আমাদের মেয়ে মিলি তো ঠিক কথাই বলেছে। এখন আমরা কি করব? কোথায় যাব? বাইরে যে প্রচন্ড শীত। সবকিছু হারিয়ে ফেললেও গ্রামের বাইরে কিন্তু আমাদের ছোট এক টুকরো জমি আছে। আজকে রাতটা আমরা সেখানেই কাটাবো। কিন্তু এই জমিটা তো একেবারে ফাঁকা জায়গা, ওখানে তো আরো বেশি ঠান্ডা লাগবে। ভয় নেই, ওটা ফাঁকা জায়গা হলেও ওখানে শুকনো ফসলের খড়কুটো আছে, ওর ভিতর আমরা দিব্যি ঘুমিয়ে থাকতে পারবো। যেমন বলা তেমন কাজ। রতন ওদেরকে নিয়ে তার সেই ছোট্ট জমিতে চলে যায়। পরদিন খুব সকালে মিলির ডাকে মালতী ও রতনের ঘুম ভাঙে। বাবা দেখো, আমি এই জমিতে কি পেয়েছি। আরে মা মিলি, তুই তো দেখছি বেশ কয়েকটা হাঁস ধরে নিয়ে এসেছিস। এগুলো কোথায় পেলি? বাবা, এই জমির মাটিতে অনেক গর্ত আছে, সেখানে অনেকগুলো বুনো হাঁস বাসা বেঁধেছে। ওগো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এবারে হয়তো আমাদের ভাগ্য খুলে যাবে। হঠাৎ কি বুদ্ধি এলো বলো তো শুনি। এই শীতে আমরা ওই হাঁসের মাংস বিক্রি করব। রাতের বেলা মাংস আর গরম গরম রুটি তৈরি করতে পারলে গ্রামের মানুষ ঠিক কিনবে। ভালো কথা বলেছো তো। তাহলে তো আমরা আমাদের এই ছোট্ট জমিতে বসেই অনেক টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ বাবা, তারপরে এই টাকা দিয়ে আমরা সব ধার পরিশোধ করে বাড়িতে ফিরে যাব। তাহলে আর দেরি কেন, এক্ষুনি লেগে পড়ো। তুমি আর মিলি কয়েকটা হাঁস ধরে মাংস রান্না শুরু করো, আর আমি এই জমিতে ছোট একটা ঘর বানাচ্ছি যেখানে বসে মাংস আর রুটি বিক্রি করা যাবে। এদিকে রতনের বাড়ি দখল করতে পেরে মোহন আর তার স্ত্রী মনিকা ভীষণ খুশি। দেখলে তো, আমার বুদ্ধিতে কি সুন্দর একটা কাজ হয়ে গেল। শুধু একটা চাল দিতেই আমাদের সম্পত্তি বেড়ে গেল। তা তো বাড়লো, কিন্তু এই গ্রামের নিয়ম অনুযায়ী ও যদি আমাকে দ্বিগুণ টাকা ফেরত দেয়, তাহলে তো ওই বাড়ি ঘর আমাকে ছেড়ে দিতে হবে। বলো। রাখো তো এসব কথা। ও যা গরিব, তাতে আসল টাকা তো পরিশোধ করতে পারবে না, দ্বিগুণ টাকা কিভাবে দেবে? হ্যাঁ, সেটা অবশ্য তুমি ভুল কিছু বলনি। দেখা যাক কি হয়। বেলা গুড়িয়ে রাত হয়। অন্ধকার রাতের সাথে কুয়াশার চাদর আসতেই গ্রাম ভেঙে সব লোক ছুটে যায় রতন আর মালতীর মাংস রুটি খেতে। আরে কই গো দাদা, আমাকে তাড়াতাড়ি মাংস রুটি দাও। এই আমি সেই কখন থেকে বসে আছি। একদম মিথ্যে কথা বলবে না, আমি তোমার অনেক আগে এখানে এসেছি। হ্যাঁ, তাই আমাকে আগে দিতে হবে। আহা, তোমরা একটু শান্ত হও, আমি সবাইকে এক এক করে মাংস আর রুটি দিচ্ছি তো। সত্যি দাদা, এই শীতের দিনে এমন একটা ব্যবস্থা করলে একেবারে সোনায় সোহাগা যাকে বলে। শুধু নামে না ভাই, খেয়ে দেখো, খেতেও অনেক ভালো হয়েছে। হ্যাঁ, একেবারে দুর্দান্ত বললেও কম বলা হবে। নাও গো দাদা, এই আবার মাংস রুটির দামটা রাখো। মুহূর্তের ভিতর রতনের দোকানের সব মাংস আর রুটি বিক্রি হয়ে যায়। সেই সাথে এসব বিক্রির টাকায় রতনের হাত ভরে যায়। মা দেখো দেখো, বাবার হাত একেবারে টাকায় ভর্তি হয়ে গেছে। হ্যাঁ রে মামিলি, তাই তো দেখতে পাচ্ছি। এবার হয়তো আমাদের দুঃখের দিন শেষ হচ্ছে।
বাবা, এখন কি আমরা বাড়িতে ফিরে যেতে পারবো? নিশ্চয়ই পারবো। আমি প্রথম ধারের দ্বিগুণ টাকা মোহন দাদাকে ফেরত দিয়ে আসবো, তাহলেই আমাদের বাড়ি আবার আমাদের হয়ে যাবে। রাতের বেলায় রতন মোহনের দ্বিগুণ টাকা পরিশোধ করে বাড়িতে ফিরে আসে। এদিকে রতন হঠাৎ এমনটা করে বসবে এটা মোহন ভাবতেও পারেনি। হঠাৎ করে রতনের এমন পরিবর্তন হয়ে যাবে এ যে আমি কল্পনাও করিনি। আমি বলি কি, যা আবার হয়েছে, এবারে তুমি চলে বলে কৌশলে ওকে আবার টাকা ধার দাও। এবারে আরো কঠিন শর্ত জুড়ে দিতে হবে। এই তোমার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেল। বেশি লাভের আশা করতে গিয়ে ওকে কঠিন শর্ত দিলাম, ওকে বাড়ি থেকে বের করে দিলাম। এখন নিজ যোগ্যতায় ওর বাড়ি ফিরে পেয়েছে, আমার কাছে থেকে তো আর কোনোদিনও টাকা ধার নেবে না। হ্যাঁ তাই তো, এটা তো আমি একবারও ভেবে দেখিনি। জানি না এখন আমার কথা রতন সারা আগে ছড়িয়ে দেয় কিনা, তাহলে তো গ্রাম জুড়ে সবাই আমাকে নির্দয় বলবে, একটা লোকও আর আমার কাছ থেকে টাকা ধার নেবে না। দূর দূর, তোমার কারণে সবকিছু মাটিতে মিশে গেল একেবারে। হ্যাঁ, মোহনের সন্দেহ মতো গ্রামের সবাই মোহনকে নিন্দা করতে লাগলো। অন্যদিকে রতন আর মালতী হাঁসের মাংস রুটি বিক্রি করেই তাদের অবস্থান পরিবর্তন করে ফেলে। ছোট মেয়ে মিলিকে নিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।